নমস্কার বন্ধুরা, নবপল্লব চ্যানেলে আরেকবার তোমাদের ওয়েলকাম। আমি অঞ্জনা। আমি চলে এসেছি আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। আজকে আমি আলোচনা করব ছোট বোগেনভেলিয়া চারা কিনে কিভাবে তাড়াতাড়ি অতি সহজে বৃদ্ধি করব। এই প্রশ্ন অনেকেরই মনে আসে, কিভাবে বোগেনভেলিয়া চারা খুব দ্রুত বৃদ্ধি করব। এই নিয়ে আজ আলোচনা করব। তার সাথে সাথে বোগেনভেলিয়ার কমপ্লিট পরিচর্যা সম্বন্ধেও আলোচনা করব। যারা জানো না বোগেনভেলিয়া কী ধরনের খাবার পছন্দ করে, কি করলে গাছ ভর্তি ফুল পাওয়া যাবে, এই সম্বন্ধে তোমাদের স্টেপ বাই স্টেপ আলোচনা করব। প্রথমে বলবো বোগেনভেলিয়া গাছের খাবারটা কি কি খাবার দিলে বোগেনভেলিয়া গাছের গ্রোথ খুব ভালো হবে, এই খাবার নিয়ে আলোচনা করছি। প্রথমে যেটা বলবো, বোগেনভেলিয়ার খাবারটা তিনটি ভাগে ভাগ করছি। 1 নম্বর অর্গানিক খাবার, 2 নম্বর এনপিকে, আর 3 নম্বর মাটিতে দেওয়ার খাবার। প্রথমে আমি অর্গানিক খাবারের কথা বলবো। যারা অর্গানিক বাগান করতে চাও তাদের আমি বলবো, প্রথমে তোমরা যেটা গাছে দেবে সেটা হলো হাড় গুঁড়ো, ডিমের খোসার গুঁড়ো, শিংকুচি। এই 3টি খাবার তোমরা গাছে প্রয়োগ করতে পারো। যদি তোমরা অর্গানিকভাবে করতে চাও তাহলে গাছ বসালে তার 15 দিন পর এই খাবার 3টি ব্যবহার করবে। এবার আসি এনপিকে। যদি চারা গাছে ব্যবহার করতে বলা হয় তবে আমি দুটো এনপিকের কথা সাজেস্ট করব। এক হচ্ছে ব্যালেন্স এনপিকে 19-19-19, 19 ভাগ নাইট্রোজেন, 19 ভাগ ফসফরাস ও 19 ভাগ পটাশিয়াম। আরেকটি খাবার হচ্ছে 12-61-0, 12 ভাগ থাকে নাইট্রোজেন, 61 ভাগ থাকে ফসফরাস, কোনো রকম পটাশিয়াম থাকে না। এই দুটো খাবারকে তোমরা 15 দিন অন্তর গ্যাপে গ্যাপে ব্যবহার করো, তবে ছোট চারা গাছ খুব ভালো বৃদ্ধি পায় এই খাবার দিলে। এটা কি পরিমাণে দেব? যেহেতু ছোট চারা গাছ, 2 গ্রাম 1 লিটার জলে গুলে গাছে স্প্রে করো, অবশিষ্ট জলটা মাটিতে ঢেলে দাও। এটা গেল এনপিকের হিসেব। এবার যদি মাটিতে কোনো খাবারের কথা বলি তাহলে আমি মোটামুটি 3টি খাবারের কথা বলবো। সিঙ্গেল সুপার ফসফেট, ডাই অ্যামোনিয়া ফসফেট বা ডিএপি, এনপিকে 15-15-15-09। এই 3টি খাবার বোগেনভিলিয়া খুব ভালো পছন্দ করে। ডিএপিতে আছে 18 ভাগ নাইট্রোজেন, 46 ভাগ ফসফেট। এই নাইট্রোজেন কি করবে? গাছের উপরিভাগকে বৃদ্ধিতে সাহায্য করবে। ফসফেট গাছকে মোটা হতে সাহায্য করে ও গাছের শিকড়ের বিস্তার হতে সাহায্য করে। এই খাবারটি মানে ডিএপি আমরা অবশ্যই বোগেনভিলিয়ায় মাসে একবার করে দেবার চেষ্টা করব। এবার আসছি এনপিকে 15-15-15-09। এতে 15 ভাগ আছে নাইট্রোজেন, 15 ভাগ থাকে ফসফরাস, 15 ভাগ থাকে পটাশিয়াম, আর 9 ভাগ থাকে সালফার। সালফার বোগেনভিলিয়া গাছের জন্য খুব গুরুত্বপূর্ণ। সালফার কি করে? বোগেনভিলিয়া গাছে ফুল হয়ে যাওয়ার পর লক্ষ্য করবে পাতা একটু হলুদ ও ফ্যাকাশে হয়ে যায়। সেটাকে সারাতে কিন্তু অনেকটা সময় নিয়ে নেয়। তাই সালফারের ঘাটতি কিন্তু আমরা টবের মাটিতে হতে দেব না। এই খাবার কিন্তু ব্যালেন্স খাবার। এটা চারা গাছ থেকে বড় গাছ সবাই এই খাবারটি পছন্দ করে, সব গাছেই দেওয়া যেতে পারে। আরেকটি খাবার যেটা বলবো সেটা সবসময় দেওয়া যাবে না, এটা সিজনেবল খাবার। এটা হচ্ছে সিঙ্গেল সুপার ফসফেট। এই খাবারটা আমরা কখন দেব? এটা তীব্র গরমটাকে অ্যাভয়েড করব। মার্চ মাস থেকে যতদিন না পর্যন্ত বর্ষা আসছে, অর্থাৎ বর্ষা নামলে তবেই আমরা সিঙ্গেল সুপার ফসফেট প্রয়োগ করব, তার আগে নয়। আমরা যদি গরমে সিঙ্গেল সুপার ফসফেট টবের মাটিতে দিই তবে মাটি ফেটে যাবে ও গাছের ক্ষতি হবে। এগুলি হচ্ছে বোগেনভিলিয়া গাছের খাবার চারা অবস্থাতে। এইবার যখন চারা আস্তে আস্তে বড় হবে তখন কিন্তু খাবারের পরিবর্তন হবে। ম্যাচিওর গাছে অর্থাৎ যখন ফুল আসার প্রস্তুতি নিচ্ছে তখন আমরা লাল পটাশ গাছের মাটিতে দেব। পটাশ গাছে প্রচুর ফুল আনতে সাহায্য করে। এর সাথে যদি এনপিকে স্প্রে করতে হয় তবে এনপিকে 0050 বা এনপিকে 052-34
এগুলি কিন্তু আমাদের গাছে স্প্রে করতে হবে। এই এতগুলি খাবার বললাম, এইগুলি কি সব গাছে প্রয়োগ করব? না, আমি প্রথমে যে 3টি দিকের কথা বলেছিলাম, অর্গানিকভাবে করলে এদিকে যাও, এনপিকে করলে মাটিতে তেমন খাবার দেওয়ার প্রয়োজন নেই, মাটিতে শুধুমাত্র মিশ্র খাবার দেবে, মাসে বা 1.5 মাসে একবার, তার সাথে এনপিকে স্প্রে করবে। কেউ যদি মনে করো না আমি মাটিতেই খাবার দেব, এনপিকে ঠিকমতো দিতে পারছি না, তাহলে ডিএপি, এনপিকে 15-15-15-09 এইসব খাবারগুলি দেবে। এই 3 দিকের মধ্যে তোমরা যে কোনো একটি খাবারের দিক বেছে নিতে পারো, বা একসাথে দুটো দিকও করতে পারো, যে আমি অর্গানিকভাবে ও রাসায়নিকভাবে দুটো মিক্স করে করতে পারো। এটা গেল প্রাথমিক অবস্থার পরিচর্যার কথা। এর সাথে আমাদের কিছু অনুখাদ্য ব্যবহার করার প্রয়োজন পড়ে। কেন প্রয়োজন পড়ে? কারণ বোগেনভিলিয়াতে ক্লোরোসিসের মতন ইস্যু আমি প্রথমেই বলেছি। ক্লোরোসিস মূলত সালফারের অভাবে হয়, আয়রনের অভাবে হয়, জিঙ্কেরও কিছুটা অভাব হয়, তাতে আমরা এই রকম অবস্থা ফেস করি। অর্থাৎ ফুল হয়ে যাওয়ার পর গাছের পাতা হলুদ বা ফ্যাকাশে হয়ে যায়, যেটা সারাতে একটু সময় লাগে। এই জন্য আমরা অনুখাদ্য ব্যবহার করব। বাজার চলতি অনেক অনুখাদ্য আছে, তোমাদের কাছে যেটা আছে সেটাই ব্যবহার করো। তবে আমি দুটো অনুখাদ্যের কথা বলবো, যেটা অবশ্যই বোগেনভিলিয়া গাছের জন্য রাখতে পারো, যেটাতে প্রয়োজনীয় সমস্ত রকম অনুখাদ্য রয়েছে। অনুখাদ্য দুটি হচ্ছে মোগোমিন, এটা রাখবে, আর হচ্ছে অ্যাগ্রোমিন গোল্ড। এইগুলি 15 দিন বাদে বাদে এই দুটো অনুখাদ্য অল্টারনেট করে গাছে প্রয়োগ করবে। এগুলি 30 ফোঁটা 1 লিটার জলে মিশিয়ে গাছে স্প্রে করবে, বাকিটা গাছের গোড়ায় ঢেলে দেবে। আর যদি পিজিআর ব্যবহার করতে হয়, তোমরা অর্গানিক পিজিআর ব্যবহার করতে পারো, যেমন বায়োভিটা এক্স, সাগরিকা, এইরকম টাইপের খাবার গাছে স্প্রে করতে পারো। এতে কি হয়, গাছের বৃদ্ধি ভালো হয় এবং ছোট চারা গাছের কোনো ক্ষতি হয় না। ম্যাচিওর গাছের জন্য তোমরা পিজিআর অবশ্যই ব্যবহার করতে পারবে। অন্যান্য পিজিআর যেমন মিরাকুলান ব্যবহার করতে পারো, এটা ব্যবহারে খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। সমস্ত পিজিআরগুলি একইভাবে 30 ফোঁটা 1 লিটার জলে মিশিয়ে গাছে স্প্রে করবে। বুগেনভিলিয়া খুব হার্ডি গাছ হলেও বা এর তেমন কোনো সমস্যা না থাকলেও, তবে একেবারে কেয়ার না করলে সমস্যায় পড়তে হয়। বুগেনভিলিয়া গাছের একটা মূল সমস্যা হয়ে থাকে, সেটা হলো গাছের গোড়া অর্থাৎ শিকড় পচে যায়। গাছটি উপর থেকে দেখলে মনে হয় ঠিকই আছে বা সুস্থ আছে, কিন্তু কিছুদিন পর দেখা যায় গাছের পাতা নেতিয়ে যাচ্ছে বা শুকিয়ে যাচ্ছে, শেষমেশ গাছটি মারা যায়। এটা শিকড় পচার একটি বিশেষ কারণ। তখন আমরা কি করলে এই সমস্যায় পড়ব না? এইরকম সমস্যা হলে 15 দিন অন্তর অবশ্যই গাছের গোড়ায় ফাঙ্গিসাইডের প্রলেপ দিতে হবে, বা ফাঙ্গিসাইড জলে গুলে টবের মাটিতে দিতে হবে। ফাঙ্গিসাইড না থাকলে রান্নার হলুদের পেস্ট বানিয়ে প্রলেপ দিতে পারো ও হলুদ জল মাটিতে দিতে পারো। আর ফাঙ্গিসাইডের উপর আমাদের গুরুত্ব দিতেই হবে, কারণ সামনে বর্ষাকাল আসছে। আর শুধু বর্ষাকাল বলে নয়, আমরা নিয়মিত মাসে 2 বার অন্তত, অর্থাৎ 15 দিন অন্তর ফাঙ্গিসাইড ব্যবহার করব। তোমাদের কাছে যে ফাঙ্গিসাইড থাকবে সেটাই ব্যবহার করবে, যেমন সাফ ফাঙ্গিসাইড ব্যবহার করতে পারো, কিছু না থাকলে ঘরের হলুদ ব্যবহার করতে পারো। এই ফাঙ্গিসাইড কতটা দেবে জেনে নাও। যদি চারা গাছ হয় তবে 1 গ্রাম 1 লিটার জলে গুলে, এবং বড় গাছ হলে 2 গ্রাম 1 লিটার জলে গুলে গাছে স্প্রে করবে। এবার বলবো কীটনাশকের কথা। বুগেনভিলিয়ায় সেরকম পোকামাকড় হয় না, তবে যদি পোকামাকড় দেখতে পাও ভয় পাওয়ার কারণ নেই। বোগেনভিলিয়া গাছে পোকামাকড় খুব একটা ক্ষতি করতে পারে না, সেই জন্য কীটনাশক নিয়ে অত মাথা ঘামাবার দরকার নেই। যদি সেরকম দেখো, তবে যে কোনো নর্মাল পেস্টিসাইড যেমন একতারা, কনফিডার, যাই থাকুক, 1 ml 1 লিটার জলে গুলে মাসে একবার স্প্রে করে দেবে।
পোকামাকড় না হলে দরকার নেই। সুতরাং পেস্টিসাইড নিয়ে কোনো মাথা ঘামাবার দরকার নেই। আর বুগেনভিলিয়ার এই যে সময়টা আসছে, মানে সামনে এপ্রিল মাস, মে মাস, এই সময়টা বৃষ্টি হবে না, অথচ প্রচণ্ড টেম্পারেচার থাকবে। এই রকম সময়ে আমরা টবের মাটিতে হিউমিক অ্যাসিড প্রয়োগ করব। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস। আমরা হিউমিক অ্যাসিডের পরিবর্তে ঘুঁটে ভিজানো জলও দিতে পারি। এটা কিভাবে দেবে আমার ভিডিও দেওয়া আছে, প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো। আমরা হিউমিক অ্যাসিড কি করব? যদি মোটামুটি গাছের জল যদি খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়, তাহলে মাসে 2বার করে হিউমিক অ্যাসিড প্রয়োগ করব। হিউমিক অ্যাসিড দিলে কি হয়? গাছের শিকড়গুলি ভালো থাকে, শিকড় বার্ন হয়ে যাওয়ার সমস্যা কিন্তু আসে না। যে সকল গাছ প্লাস্টিকের টবে থাকে, সেই সমস্ত গাছের শিকড়ে খুব জোরালো রোদের তাপ পড়ে। সেই জন্য অবশ্যই হিউমিক অ্যাসিডটা প্রয়োগ করবে। বছরে হিউমিক অ্যাসিড একটি গাছে 5 থেকে 6 বার দেওয়া যায়। হিউমিক অ্যাসিড আবার বেশি দিলে সমস্যা আছে। কি সমস্যা? মাটিতে অক্সিজেনের পরিমাণ কিন্তু কমে যায়। এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস, অনেকে হয়তো জানো না। হিউমিক অ্যাসিড আমরা এই গরমকালে দেব, শীতকালে ও বর্ষাকালে তেমন দরকার নেই। যতদিন পর্যন্ত বর্ষা না নামছে তার আগে পর্যন্ত আমরা 3-4 বার হিউমিক অ্যাসিড প্রয়োগ করব। এতে গাছের গ্রোথ ভালো হয় এবং শিকড়ের সমস্যা ও সমাধান হয়। হিউমিক অ্যাসিডের সঙ্গে যদি তোমরা 12-61-0 গাছে স্প্রে করো তাহলে আরও ভালো হয়। এতে কি হয়? গাছের গ্রোথ খুব ভালো হয় এবং সাথে গাছকে মাটি থেকে খুব সহজে প্রয়োজনীয় খাবার গ্রহণ করতে সক্ষম করে দেয়, মানে কমপ্লেক্স খাবারকে সিম্পল করে দেয়। জলের কথা বললে, বোগেনভেলিয়া গাছ জল কম পছন্দ করে, কিন্তু এই যে তীব্র গরম পড়বে, এই গরমে কিন্তু গাছকে একদম শুকিয়ে যেতে দিও না। এই সময় গাছকে কিন্তু পর্যাপ্ত পরিমাণে জল দিতে হবে। এমনও হয় জল 3 বারও দিতে হতে পারে। টবের মাটি চেক করে জল দিতে হবে। এই সময় রিপোর্ট ও কাটাই ছাঁটাইয়ের সময়। এখন যা করার করে নাও। এপ্রিল মাস পড়লে গরম পড়ে যাবে, তখন এই কাজগুলি করা যাবে না, কারণ তীব্র গরমে গাছ এইসব কাজ করলে গাছ সহ্য করতে পারবে না। এই সময় প্রত্যেকটা গাছের ড্রেনেজ সিস্টেম চেক করে নেবে। যদি দেখো টবে জল দেওয়ার পর জল ভালোভাবে পাস করছে না, তখন টবের নিচের হোলটা আছে তাতে একটা শক্ত রড বা লাঠি দিয়ে একটু খুঁচিয়ে দেবে, বা শিকড় বেরিয়ে এলে সেটা কেটে পরিষ্কার করে দেবে। তাতেও যদি দেখো জল দাঁড়িয়ে যাচ্ছে, তবে গাছটা রিপোর্ট করে দাও। রিপোর্ট করার পর গাছটা 3-4 দিন ছায়াযুক্ত জায়গায় রেখে দেবে। 3-4 দিন পর আবার চড়া রোদে বের করে দাও। এই কাজটা কিন্তু বর্ষার আগে করে ফেলতে হবে। প্রুনিংয়ের কথা বললে সারা বছরই কম বেশি কাটাই ছাঁটাই করা যায়, তবে ফেব্রুয়ারি, মার্চ ও সেপ্টেম্বর, অক্টোবর এই মাসগুলি কাটাই ছাঁটাই করার সঠিক সময়। এই সময় হার্ড প্রুনিং করতে পারবে। সারা বছর ছোটোখাটো প্রুনিং চলতে পারে। সবসময় আবহাওয়া দেখে গাছের ডাল কাটবে। ধরো নিম্নচাপ চলছে ও বর্ষা হচ্ছে, সেই সময় কাটাই ছাঁটাই করবে না। যখন দেখবে বর্ষা মোটামুটি 3-4 দিন হচ্ছে না, তখন ডাল কেটে কাটা অংশে অবশ্যই ফাঙ্গিসাইড লাগিয়ে দেবে। যখন দেখবে অতিরিক্ত ডাল লম্বা হয়ে যাচ্ছে, গাছের শেপের বাইরে চলে যাচ্ছে, তখন সেই ডাল কেটে দেবে। সুতরাং সারা বছরেই হালকা প্রুনিং আমরা করতে পারবো। আর সবশেষে বুগেনভিলিয়ার কাটিং থেকে চারা তৈরির এইটা একটা আইডিয়াল সময়। আমি দেখো কতগুলি চারা তৈরি করেছি, কিভাবে করেছি আমার ভিডিওতে পেয়ে যাবে। আমার চ্যানেল সার্চ করে দেখে নিতে পারো। আমার এই ভিডিওটিকে যদি ইনফরমেটিভ মনে হয় তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর একটা লাইক করে দাও। ধন্যবাদ।